জেলে ভরে দিন মানে কেউ তো জেলে যাবেনই তো উনি। আমার তো এবার সন্দেহ আছে উনি মমতাজি নিজে জিততে পারবেন কিনা। উনি যে ওই ভবানীপুরে দাঁড়িয়েছেন আর শুভেন্দুদা তো চ্যালেঞ্জ জানিয়েছে যে ওখানেও হারাবো, গতবারে নন্দীগ্রামে হারিয়েছিলেন। উনি যাবেন, উনি অভিষেকজি যাবেন, ওনার গন্ডা গন্ডা যেসব মন্ত্রী আর শান্ত্রীরা আছেন সবাই জেলেই ব্যবস্থা হবে সব। আর জেলের উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন জেলে ভরে দাও, তো সেটা আমার ইচ্ছা ওনার পূরণ করবো আইনের মাধ্যমে। উনি বুঝে গেছেন যে ওনার আসন এখন থ্রি ডিজিট ক্রস করবে না। তৃণমূল আগামী দিনে ফিনিশ। Trinamool is this is the last time of this election is the last election of the Trinamool organization. She will be in jail or she will be becoming mad. দেখো, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, হীরার খনির শ্রমিক হয়ে কানা করি নাই। হীরক রাজার দেশের সেই গান কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মনে আছে? প্রত্যেকেরই মনে থাকারই কথা। তার কারণ হীরক রাজ্যের সেই দৃশ্য বর্তমান বাংলাতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে। উন্নয়নের নামে এক কথায় উন্নয়ন ঘুমিয়ে পড়েছে বলা চলে। তার কারণ বাংলার প্রান্তিক এলাকায় গ্রামগঞ্জে একটু তাকিয়ে দেখুন, রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে গোটা গ্রাম অন্ধকার হয়ে যায়। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আলো পৌঁছে গিয়েছে, বাংলার প্রত্যেকটি রাস্তায় পথবাতি হয়েছে। পথশ্রী রাস্তা না হতশ্রী রাস্তা, সেটাই বর্তমানে বোঝা দায়। আর যেখানে বোঝা দায় সেখানেই বর্তমানে আমরা রয়েছি। মেদিনীপুর বলা যেতেই পারে পশ্চিম মেদিনীপুরের একদম প্রান্তিক এলাকা দাঁতনে রয়েছি, আর সঙ্গে রয়েছেন দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের। নতুন বছর শুরু হয়ে গেল, তারই সঙ্গে সঙ্গে নতুনভাবে এই লড়াই, আপনি যে লড়াইয়ের ময়দানে নেমেছেন, কিন্তু আমরা যতটা শুনেছি আপনার গোটা জীবনটাই লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু কেটেছে অনেক অংশে, এবং সেখানে এই দাঁতনের এই প্রান্তিক জায়গা থেকে উঠে আপনি কথায় বলে যে ইন্সপিরেশন তৈরি করেছেন যুব সমাজের কাছে। তো সেই জার্নিটা কীরকম ছিল, সেই যাত্রাপথ কেমন ছিল, সেটা কি খুব মসৃণ ছিল? প্রথমেতেই আমি আমাদের যারা এই পডকাস্ট দেখবেন তাদের সবাইকে আমরা নমস্কার করছি আর শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই, যাতে আগামী বছর পুরো বছরটা শান্তিতে সুখ শান্তিতে কাটুক। আর এখন যে নির্বাচন চলছে সেই নির্বাচনে আমি প্রথমেই সবাইকে আগ্রহ করব যে পরিবর্তন আনুক। আগামী দিন যাতে এই বর্ষটা নববর্ষটা যেন সুখময় হয়, শান্তিময় হয়, আর সবাই যেন সুখে শান্তি থাকতে পারে, সেটা সবাইকে আমার দর্শকদেরকে নমস্কার করে বিষয় শুরু করছি। আপনি যেটা বলেছেন যে কীভাবে আপনি আপনার জীবন শুরু করলেন, ব্যবসা শুরু করেছেন, কোনো সমস্যা আছে কিনা। দেখুন, একটা ব্যক্তির জীবন সে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তো খুব সহজ সরল হয় না, কিন্তু একদম সাবলীল গতিতে চলে এমন হয় না। আমি ছোটোবেলায় যখন আমি গ্রামে বড় হয়েছি, আমরা খুব একদম মধ্যবিত্ত নিম্ন পরিবার থেকে আমরা উঠে এসেছি। বাড়িতে দুবেলা খাওয়ার সারা বছরে জুটতো না। আমি একবার বাবাকে আমাদের দেখতে মানে এটা ইয়ে করতে দেখেছি যে সেই সময় আমাদের যে ধান চাষ হতো বা যে জমি ছিল তাতে 10 মাসের ধান আমাদের থাকতো, যেটা আমরা ভাত টাত খেতে পারতাম। 2 মাসের আমাদেরকে ধার করতে হতো। আচ্ছা। যদিও বড়দা আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, টিচার ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা 5 ভাই আর 2 বোন ছিলাম। 7 ভাই বোনের পরিবার, বাবা মা ছিলেন, বৌদি ওদি সব ছিলেন ওখানে। তো টানাটানি ছিল। আর আমাদের পড়াশোনাতেও খুব সেই পুরনো বই, যারা প্রথম বর্ষে মানে আগের যারা পড়ে গেছে ক্লাস 6-এ তাদের পুরনো বই কিনে পড়া। আর ছোট থেকেই আমার আর্থিক অবস্থা এমন ছিল যে জুতো পায়ে আমাদের ছিল না, আর ওই দড়ি লাগা প্যান্ট, বোতাম লাগা প্যান্ট নেই, খুব সাধারণ একদম নিম্ন মধ্য গ্রাম্য পরিবারে বড় হয়েছে আমি। আর আমি ছোটোবেলাতে ক্লাস 6 থেকেই আমার যে বইয়ের খরচা, বই বা ক্লাসের খরচা, সেটা আমি নিজেই তৈরি করতাম। একটা ব্যাগ বুনতাম, কাপড়ের ব্যাগ। আর বছরে একবার আমাদের এই গ্রামে চড়ক মেলা হতো, সেই চড়ক মেলাতে সেটা বিক্রি করতাম, যেটা আমার সারা বছরে বইয়ের খরচা, পুরনো বইয়ের খরচা আমার বেরিয়ে যেত। তো জানি না
যে ছোটোবেলা থেকেই আমার এই যে ব্যবসায়িক একটা টেন্ডেন্সি বা একটা স্পন্টিনিয়াস ছিল। ঠিক। এটা কোনো কেউ আমাকে শিখিয়ে দিয়েছে বা পারিবারিক এমন কিছু নয়, পারিবারিক তো ব্যবসা ছিলই না। তারপরে আমি তো যখন কলেজে পড়ি সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে আসি। তারপর ধীরে ধীরে রাষ্ট্রীয় সংঘের সংস্পর্শে এসে আমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বলে একটা ট্রেনিং হয়, এটাকে ওটিসি ট্রেনিং বলে, অফিসার্স ট্রেনিং ক্যাম্প। আমি পরপর করি, করার পরে আমার শিক্ষা জীবন গ্র্যাজুয়েশন করার পরে, এই যে গ্র্যাজুয়েশন ব্যাপারে একটা বিষয় আছে, আমাকে বলা হয়েছিল যে তুমি যদি সংঘের কাজ করতে চাও তাহলে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে। আচ্ছা। তখন আমাকে যিনি আমাদের প্রাঞ্চের যে প্রচারক ছিলেন কেশবরাও দীক্ষিত বলে একজন মহারাষ্ট্রিয়ান ছিলেন, উনি 19 বছর বয়সেই চলে এসেছিলেন বাংলায়, আর দীর্ঘ সময়, আর 105 বছর উনি বেঁচে ছিলেন। তো দীর্ঘ সময় উনি বাংলায়, আর সাধারণত নন বেঙ্গলিদের আমরা কখনো সবাই জি বলি, আর উনি কেশব জিজকে কেশব দা হয়ে গেছিলেন। তো সেইভাবে ওনার সান্নিধ্যে এসে আমাকে বলেছেন তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে। গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমাকে সংঘের প্রচারক করা হয়। আমি যখন সিউড়িতে গিয়ে 3 বছর কাজ করি, তারপরে মানে 79 থেকে 82 থেকে 90 আমি খড়গপুর আইআইটির পাশে একটা গোপালী বলে গ্রাম আছে, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের একটি সেবা প্রকল্প আছে। সেই সেবা প্রকল্পে আমি 8 বছর আমার যৌবনের যে একদম পূর্ণ যৌবনের যে সময়গুলো, সেখানে আমি বনবাসী ভাইদের পড়াশোনার কাজে এটা যুক্ত ছিলাম, এটা হস্টেল চালাতাম, আর সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। গ্রামে গ্রামে রাত্রিকালীন বিদ্যালয় চালাতাম, যেখানে যে পরিবার, সাঁওতাল পরিবার দিনের বেলায় ছেলেকে স্কুলে পাঠাতে পারতো না। তার কারণ হচ্ছে কি, ওই স্বামী স্ত্রী দুজনে কাজে যেতে হতো ওদের নিত্যকার আহার জোগাড় করার জন্য। তো ফলে গরুটি, ছাগলটি, মুরগিটি যে থাকে ওদের বাড়িতে, সেটাকে দেখাশোনা কে করবে, বা ছোটো মেয়ের দেখাশোনা করবে। তো যেহেতু একটু বড় ছেলে মেয়ে যে আছে, ওই ঘরের সংসারে দেখাশোনা করতো। সন্ধ্যাবেলা যখন ফিরে আসতেন বাবা মা কাজ থেকে, তখন আমরা ওইসব গ্রামে গিয়ে ওদেরকে রাত্রি বিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা করিয়ে ওদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য করতাম যা পড়াশোনাতে। আমার এই সাঁওতাল ভাইদের মধ্যে কাজ করার যে একটা প্রবণতা 8 বছর ধরে আমি নির্বিচ্ছিন্ন করেছি। তারপরে 91 এই 2 বছর আমি বিশ্ব হিন্দু পরিষদের কলকাতা মহানগর, কলকাতা যে সিটি আছে, সেই সিটিকে আমরা মহানগর বলতাম, মহানগরের সংগঠন মন্ত্রী হিসেবে কাজ করেছি। তারপরে পারিবারিক অবস্থার কারণে বাড়ি ফিরতে হয়। বাড়ি ফেরার পরে আমি দেখি যে আমাকে তো কিছু করতে হবে, তো কি করব ভাবতে ভাবতে, কারণ তখন তো সংঘের প্রচার মানে তো কোনো আমাদের কোনো চাকরি নয়, এটা তো একদম নিঃস্বার্থ সেবা দেশের জন্য। বাড়ির ওই বলে না, ঘরের কে পরে মোস্তারানো, সেরকম অবস্থা। তুমি নিজে জামা কাপড় নিজে নাও বাড়ি থেকে, আর সংঘের কাজ করো। আর তখন সংঘের আর্থিক অবস্থাও খুব ভালো ছিল না, মানে তখন সংঘ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো তারপরে সেই অবস্থা থেকে আমার যখন বাড়িতে ফিরতে হলো, তো আমি কি করব ভেবে কলকাতা বা এই পশ্চিমবঙ্গে কোনো কিছু কাজের আমি কিছু পাচ্ছিলাম না, মানে সুযোগ পাচ্ছিলাম না। তো বাধ্য হয়ে তখন আমাকে নর্থ ইস্টে যেতে হয়। প্রথমে মেঘালয়ে যাই। মেঘালয়ে যারা তখন গাছ টাছ কাটা, তো ওখানে প্লাইউডের যে র মেটেরিয়ালস, সেটাকে আমি কেনা বেচা করতাম ওখান থেকে কিনে। আর কলকাতায় যারা প্লাইউড বানাতেন, বিশেষ করে সেঞ্চুরি প্লাইবোর্ডস, গ্রিন প্লাই, এদেরকে আমি সাপ্লাই করতাম। তো সাপ্লাই করতে করতে বছর দুয়েকের মধ্যে আমার কিছু যখন একটি অর্থ, ভালো একটা অর্থ আমার কাছে আসে, তখন আমি ঠিক করি যে আমাকে এই ফ্যাক্টরি লাগাতে হবে। তখন একজনের সহায়তায় আমি একটি ফ্যাক্টরি লাগাই, কাঁচামাল তৈরি করার। তারপর থেকে ধীরে ধীরে যখন আমার আর্থিক সঙ্গতি হতে থাকে, আর আমি একটার পর একটা ফ্যাক্টরি লাগিয়ে আজকে নর্থ ইস্টে 6টি প্রদেশে আমরা 6টি প্লাইউডের কারখানা আছে, যেখানে নিজস্বভাবে আমার কাজ চলে। আর আমার ইচ্ছে তো ছিল যে সংঘের, যখন প্রচারক ছিলাম, ইচ্ছা ছিল যে আমি পুরো জীবন আমার জীবনটাই সংঘের কাজে লাগাবো, যাতে বিবেকানন্দ বলতেন যে যখন জন্মেছে একটা কিছু করে যায়, দাগ রেখে যায়। তো সেই বিষয়টাকে আমার মাথায় ছিল, কিন্তু পারিবারিক অবস্থা, মানে আর্থিক অসচ্ছলতার কারণে আমাকে ফিরে আসা হলো। কিন্তু আমার বিয়ে হয় 1992-তে। আচ্ছা। সেই সময় আমি বিয়ের পরেই প্রথম দিন আমি আমার শ্রীমতী বা মিসেসকে বলেছিলাম যে আমরা বিয়ে করছি, সংসার করছি, কিন্তু আমার একটা অসম্পূর্ণ ইচ্ছা আছে, আমি 30-40 বছর তোমার সঙ্গে থাকবো, পরে যখন 65 যখন এজ হবে বা 70 এজ হবে, তখন কিন্তু আমি আবার সংঘের কাজের জন্য, তখন আমাদের বার্ধক্য বলে যে আপনাদেরকে বলা হয় বানপ্রস্থ হিসেবে আমরা যাব। সেই আমি এখন বানপ্রস্থ হিসেবে, আর সংঘের মাধ্যমে আমাকে এই রাজনীতিতে দেওয়া হয়েছে। সেই রাজনীতিতে আমি ভারতীয় জনতা পার্টি কাজ করছি। এখন বর্তমানে আমি এখানকার প্রার্থী,
আর তার আগে আমি এই ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলাম। আমাকে সমস্ত জেলাতে যাতে ভারতীয় জনতা পার্টি কার্যালয় তৈরি হয় তার জন্য ভবন নির্মাণ সমিতির আমাকে প্রমুখ করে রাখা হয়েছিল। আর বিশেষ সম্পর্ক অভিযান বলে একটা বিভাগ আছে যার মাধ্যমে যারা রিটায়ার্ড আইএএস আইপিএস ভাইস চ্যান্সেলার মানে সমাজের মূর্ধন্য ব্যক্তি যারা একদম মানে এস্টাবলিশড পারসনস ওনার সঙ্গে যোগাযোগ করে যে আমাদের মোটো কি, আমরা ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি সমাজে কী কাজ করতে চায় সেই বিষয় নিয়ে সকলের কাছে যোগাযোগ করার দায়িত্ব ছিল। আর আমার 10টি জেলা নিয়ে একটা জোন আছে, সেই জোনার আমার আর্থিক ব্যবস্থা কি করে ব্যবস্থা হোক সেই জেলাতে আমাকে ওই জোনের আমি ফাইন্যান্সিয়াল ইনচার্জও ছিলাম। তো এখন আমি প্রার্থী হয়েছি, 16 তারিখে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি যে রাজ্য নেতৃত্ব আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ আমাকে প্রার্থী উপযুক্ত মনে করেছেন। সেইভাবে আমি আমার সাধ্য মতো আমার সামর্থ্য মতো আমি এই এলাকাতে ঘুরছি আর প্রচণ্ড সাড়া পাচ্ছি এই এলাকাতে। আর আগামী দিনে আমার মনে হয় যে আমি এখানকার প্রতিনিধি হিসেবে আর বিধানসভায় প্রবেশ করতে পারব। আর তার জন্য তো শুভেচ্ছা রইলই। দাদা, এছাড়াও আমরা জানতে পেরেছি যে স্থানীয়দের বিশেষত কর্মসংস্থানের জন্য আপনি একটি জমি কিনেছেন, তো সেই উদ্যোগ সম্পর্কে যদি একটু বলেন। আমি যখন এখানে আসি তো গত 5 বছর ধরে কাজ করার পরে আর বিভিন্নভাবে যখন যাচ্ছিলাম তখন রাজনৈতিক যে কর্মকাণ্ড যেটা হয় ক্রিয়া যে হয় জেনারেলি ওটা বিকেলের দিকে হয়, 2-3টে পড়তে শুরু হয়। সকালের দিকে লোকের সব ব্যস্ত থাকে, নিজে কাজকর্ম থাকে, তো দেখা করতে যাওয়া বা ওদের সঙ্গে কাজকর্ম অত অ্যাক্টিভিটিস থাকে না। সব 3-4টে শুরু হয়ে রাত্রি 9টা-10টা অবধি চলে, মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি যেটা রেগুলার অ্যাক্টিভিটিস। তো আমার মনে হলো যে আমি করবোটা কি, এই মর্নিং আওয়ার্সটা আমার কাছে 4-5 ঘন্টা 6 ঘন্টা আছে, হাউ আই ক্যান ইউটিলাইজ দিস মাই টাইম। তখন মাথায় এলো যে আমি তো ব্যবসায়ী, হোয়াই নট আই ক্যান স্টার্ট এ বিজনেস, এটা একটা করে যদি ফ্যাক্টরি আমি চালু করতে পারি তাতে ওখানে আমি কিছু তাহলে ছেলে মেয়েকে চাকরি দিতে পারি। আর সেই চাকরির মাধ্যমে এখানকার একটা শিল্পও হলো আর ছেলে মেয়ে চাকরিও পেলো, আর আমার নিত্য যে খরচা টরচা সেটাও ওখান থেকে বেরিয়ে আসতে পারে। এই ভাবনা নিয়ে আমি একটি জমি কিনেছি যেখানে আমি অফিস টফিস করবো। আর একটা জমি খুঁজে মানে আইডেন্টিফাই করে রেখেছি যেখানে আমি একটা পরিবেশ বান্ধব শিল্প তৈরি করব। সেই সঙ্গে সঙ্গে 3টে জিনিস আমার মাথায় যেটা ঢুকেছে, শিল্প হবে, কর্মসংস্থান হবে, আর তার যে প্রোডাক্ট যেটা বানাবো সেটা যেন সমস্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, যাতে সাধারণ মানুষ সহজে কিনতে পারে। আর তাকে সেটাও আমার মাথায় আছে। তো 3টি জিনিস আমার মনে হয় যে এটা আমি আমার নিশ্চিত আছে করব। আমি জিতি বা না জিতি, আমার পার্টি জিতুক বা না জিতুক, সেটা তো জিতবে নিশ্চয়ই, আমিও জিতবো নিশ্চয়ই, কিন্তু আমি যেটা আমার ইচ্ছা সেটা প্রকাশ করছি, আমি একটি শিল্প ওখানে স্থাপনা করবো। দাদা, আপনি দাঁতনের একদম অলি গলিতে গিয়ে প্রচার পর্ব সারছেন, সেখানে গিয়ে জনসংযোগ করছেন। দাঁতনবাসীর মূলত কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান হচ্ছে এখানকার রাস্তা। একটু আগেই পথশ্রী না হতশ্রী সেটা বোঝা যাচ্ছে না, একটু আগেই বলছিলাম, তো সেটা সত্যি আমরা এখানে এসে সেটা দেখতে পেলাম। পথবাতির একটা সমস্যা, মেন রাস্তাতেই আলো নেই, আধার ঘনানোর সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজন কি করবেন তারা হয়তো ভেবে পান না। এছাড়াও সুবর্ণরেখা নদী বয়ে গিয়েছে, যেই নদীর কণায় কণায় সোনা, কিন্তু সেই সোনার আলো আজকে দেখছি আমরা ম্লান। সুবর্ণরেখা নদীর পার ভাঙন দাঁতনবাসীর কাছে তথা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের কাছে একটা বড় সড়ো মাথা ব্যথার কারণ। শুধুমাত্র তাই নয়, প্রত্যেক বছর বন্যাতে ডুবে যায় এই বিস্তীর্ণ এলাকা। এই যে গোটা সমস্যাগুলো, সেগুলো দাঁতনবাসী আপনার কাছে তুলে ধরছেন, তো সেই বিষয়ে আপনার পরিকল্পনা কি থাকছে? ঠিকই বলেছো তুমি, যেটা এখানকার পরিবেশ কিন্তু সত্যি শোচনীয় অবস্থা। রাস্তাঘাটে তো আলো নেই, আর রাস্তা সত্যি নেই। কিছু রাস্তা যে একদম হয়নি তা নয়, সে রাস্তাগুলো যেগুলো হয়েছে ফেটে চৌচির হয়ে গেছে। কিছু রাস্তা এই আমার পাড়া আমার সমাধানে তড়িঘড়ি করে করেছে, সেটা কিছু নতুন রাস্তা এখনো আছে। কিন্তু বাস্তবিক পক্ষে এখনো অধিকাংশ গ্রামে, আমার এই যে বিধানসভা গ্রাম্য বিধানসভা, এটা কোনো শহরের কোথাও কোনো স্থিতি নেই। তো সেখানে প্রতিটি গ্রামে আমি যেখানে যাচ্ছি আমার ওই ক্যামেরাম্যানের সঙ্গে থাকছে, আমি ফটো তুলছি, আমার ওই রাস্তা দেখাচ্ছি, গ্রামীণ লোকদের সঙ্গে কথা বলছি, তাতে রাস্তাঘাটের অবস্থা সত্যি শোচনীয়। ও রাস্তাঘাট নেই বললেই চলে। আর যখন আমি ওই এতে যাচ্ছি, আমার ওই প্রচারে যাচ্ছি, স্থানীয় গ্রামবাসীরা আমার বলছেন, এই দাদা আমাদের একটাই অনুরোধ, আপনি একটা রাস্তা করে দিন।
আর আমি একক চেষ্টায় আমার প্রার্থী পদ ঘোষণা হওয়ার আগে আমার যেটুকু সামর্থ্য, সেই সামর্থ্য মতো কয়েকটা জায়গায় আমি ভাঙা ইট দিয়ে যে সমস্ত গর্ত টর্ত হয়ে গেছিলো, মানুষ হাঁটতে পারতো না, গাড়ি চলতে পারতো না, ইট দিয়েছি, কিছু মোরাম দিয়েছি। কিন্তু আমার সাধ্যতার, আমি তো একটা মডেল তৈরি করতে, আমি এটা ব্যক্তিগতভাবে কিছু করতে পারি, কিন্তু এটা সরকারি প্রচেষ্টা এখানে হয়নি। ফলে কি হয়েছে, রাস্তাঘাট প্র্যাকটিক্যালি নেই, রাত্রিবেলা তো ঘুটঘুটে অন্ধকার, তুমি তো ওটা দেখলেই, এখানে আসার সময় দেখলে ঘুটঘুটে অন্ধকার। আর স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা টোটালি ভেঙে পড়েছে। স্বাস্থ্যের প্রাথমিক চিকিৎসা আমাদের এখানে একটা আছে, কিন্তু কোনোদিন ওই চিকিৎসার দোর খুলে না। আমার এই গ্রামে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, আমি কোনোদিন আজকে 1 বছরের মধ্যে কোনোদিন খুলতে দেখিনি ওকে। মানে কিসের জন্য স্বাস্থ্যকেন্দ্র, ওটাকে কেন রাখা হয়েছে? মোহনপুর বলে জায়গা আছে, যেখানে আমার পুলিশ স্টেশন আছে, সেখানে একজন হঠাৎ ওই গাছে উঠেছিলেন, আর ইলেকট্রিক কারেন্ট ছিল, বুঝতে পারেননি, ওখানে কারেন্ট লেগে পড়ে যাওয়ার পরে আমাদেরই বিজেপির কার্যকর্তা ছিলেন উনি। তো আমি দেখতে গেলাম, দেখে যেটা দেখলাম, কোনো সভ্য সমাজে এই ধরনের যে একটা প্রাথমিক চিকিৎসালয় থাকতে পারে সেটা মনে হচ্ছিল না। মেঝে ফেটে চৌচির, বিশেষ কোনো ব্যবস্থা নেই, অপরিচ্ছন্ন অবস্থা। এই ধরনের কাজে আমার মনে হয় যে খুব শুধরানো দরকার আছে, এদের খুব পরিবর্তন হওয়া দরকার আছে। কাজের ব্যবস্থা নেই এখানে একদম, মানে করবেটা কি মানুষ? আজকে আমরা যে স্থানীয় লোক যারা আছে, যারা কষ্ট করে একবেলা খেয়ে, কম খেয়ে, নিজের জামা কাপড় না পরে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে, সেই ছেলে মেয়ে না ঘরেকার না ঘাটকা, পড়াশোনা করেছে ছেলে কিন্তু চাষাবাদ করতে পারবে না, তো জমি চাষ করতে পারবে না। কী হচ্ছে না, এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে কেরালা, আপনার মাদ্রাস, এইসব জায়গাতে গিয়ে হোটেলে কাজ করছে, রান্নার কাজ করছে। আমার গ্রামের একজন আছেন, ওর কাজ হচ্ছে খালি পেঁয়াজ কাটা, স্যার, মানে একটা পেঁয়াজ কাটা, ওর মানে কাজ পেয়েছে না, ওকে শাস্তি পেয়েছে, বুঝতে পারি না। তো এই ধরনের এটা মানে কাজের ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই। যদিও জলের পাইপ বসানো হয়েছে, কিন্তু জল কেউ পায় না। আমার বাড়িতেও জলের কলের মানে কানেকশন দেওয়া হয়েছে, জল আসে না। আর শিক্ষা ব্যবস্থা তো নেই বললেই চলে। আর প্রায় 8,000 স্কুল না কত আমি শুনেছি, যে ফিগারটা আমার মনে নেই, বন্ধ হয়ে গেছে। 6,688টি শিল্প প্রতিষ্ঠান, ছোট বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা আমাদের বাংলার বাইরে চলে গেছে। এই অবস্থাতে উন্নয়ন আর কাকে বলবো বলো ভাই, বলতে উন্নয়ন তো নেই এখানে। সেই জন্য আমি ঠিক করেছি এটা, যে আমি যদি জিতে আসি, বিধায়ক হই, আমার দল যদি জিতে আসে, আমাকে সুযোগ দেয়, আমি একটা ফার্স্ট 1 ইয়ার 100 দিন, 200 দিন, 365 দিন, 100 দিনের মধ্যে আমি রাস্তাঘাট আগে বানাবো, যাতে 3 মাস 3.5 মাসের মধ্যে লোকে বৃষ্টির আগে যেন হাঁটাচলা করতে পারে। আর 6 মাসের মধ্যে যে আবাস যোজনা, যেটা পাইনি এখন, কেন্দ্রীয় যোজনা, আবাস যোজনা পাইনি, আবাস যোজনা আসবো। স্বাস্থ্য ব্যবস্থাকে একটু আমরা যতখানি পারবো এটা আধুনিক পর্যায়ে নিয়ে আসবো। এই বিষয়গুলোকে আমার নজরে আছে। বাকি কেন্দ্রীয় প্রকল্প আর রাজ্যে যে প্রকল্পগুলো আছে, যারা এখনো সাধারণ মানুষ পায়নি, তাদের কাছে কি করে পৌঁছে দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এখানে এসেছিলেন এবং এখানে এসে বললেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে এখানকার উন্নয়ন করব। তাহলে এতদিন কেন উন্নয়ন তিনি করেননি? এতদিন কি ঘুমিয়েছিলেন? অভিষেক ব্যানার্জিকে নিজে এসে কাজ করতে কেন হবে? এতে তার ডিপার্টমেন্ট আছে, ওনার তো কাজ তো এসব করানো। উনি তো লোকসভার সদস্য, ওনার তো লোকসভায় গিয়ে প্রশ্ন করা উচিত, লোকসভা গিয়ে আমাদের সরকার কি কাজ করছে না করছে, ভুল ভ্রান্তি তারা ধরা উচিত। ওনার তো এখানে পশ্চিমবঙ্গে তো ওনার তো উনি প্রতিনিধি, উনি লোকসভার প্রতিনিধি, উনি তো দিল্লির প্রতিনিধি। এখানে তো না করা কিছু নেই, যেটা করবে রাজ্য সরকার করবে। রাজ্য সরকারের উন্নয়ন তো কিছু নেই। মমতাজি যেটা বলছেন, সেটা আপনি যদি ডাটা দেখেন, হেলথ ডাটা দেখেন, আপনি ইকোনমিক্যাল ডাটা দেখেন, আপনি যদি বাকি সমস্ত সেন্সাসগুলো দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন। আমার কথাতে বিশ্বাস না করে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে বিচার, উন্নয়ন কিছু হয়নি। সেই জন্য উনি তো ভুরি মিথ্যা কথা বলেন। তো মমতাদি উনি মিথ্যার বেসারি, উনি ভালো দোকান সাজাতে পারেন। আর ওনার শিল্প বলতে তো উনি তো চপ শিল্প বোঝেন, শিল্প মুড়ি বলছে, ওই দুর্গাপুজোর সময় স্বামী স্ত্রী মিলে মুড়ি ঘুগনি বেচবি। আর তো ওনার কাছে শিল্পর তো কোনো পরিকল্পনা, শিল্প যে একটা বিরাট বড় একটা অর্থনৈতিক উন্নতির পথে একটা বিরাট বড় সহায়, আমার মনে হয় ওনাদের একটা কল্পনাই নেই। সেই জন্য উনি যে কথা বলেন, আজকের লোক ওরা বিশ্বাস করে না। 15 বছর হয়ে গেছে,
আলো জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, আর উনি উন্নতিটা কি করবে? কেউ কোথাও কোনো উন্নতি চোখে পড়ছে না। আপনারা তো নিজের চোখে দেখলেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আমাকে জেলে ভরুন, তাহলে আরো বেশি ভোটে আমি জিতবো, আর না হলে গুলি করে মেরে দিন। তো এটা কি ওনার ওভার কনফিডেন্স বলছে, নাকি উনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছেন তার জন্য এরকম ধরনের বক্তব্য রাখছেন? হতাশগ্রস্ত। এখন আমি বলবো উনি হতাশগ্রস্ত হয়ে গেছেন, উল্টাপাল্টা বকছেন। এখন উনি ওনার বোধহয় মাথা ঠিক রাখতে পারছেন না। চারিদিকে উনি যেভাবে দেখছেন, কারণ কি বর্তমানে যে ওনার অ্যাডমিনিস্ট্রেশন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা এখন আপনাদের ইয়ে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। নির্বাচন কমিশন যত সমস্ত আইপিএস আইএস অফিসার ছিল, ওনার প্রিয় যারা ছিল, সবাইকে ট্রান্সফার করে দিয়েছে তামিলনাড়ুতে, পাশাপাশি কোথাও রাখেনি। মানে আমাদের পাশাপাশি ইনস্ট্রাকশন দিয়ে কিছু করতে পারবেন না। দ্বিতীয়ত ওনার যে ভরসা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সে পুলিশকে একদম নির্বাচন কমিশন বলেছে ধারা কাছে বুঝতে দেবে না। সিভিক ভলেন্টিয়ার্স, যাকে ওই কর্মী, ওদের যে কর্মী যারা তৃণমূলের কর্মীকে সিভিক ভলেন্টিয়ার্স করে, যারা সারা ভারতবর্ষে কোথাও সিভিক ভলেন্টিয়ার্স কোনো স্কিমই নেই, এখানে রেখে ওই কন্ট্রাকচুয়াল ইয়ের মতন পুলিশে করে রেখেছেন, তাদেরকেও বলেছে সবাই ছুটি করে দাও আপনার ইয়ে নির্বাচন কমিশন। তো ওনার তো ভরসা কিছু নেই, তো এই সময় তো হতাশ হওয়া ছাড়া কিছু নেই। তো আর উনি সামনে তো ইয়ে দেখছেন, ওনার তো অ্যারেস্ট হওয়ার দেখছেন, উনি জেলে ভরে দিন, মানে কেউ তো জেলে যাবেনই। তো উনি যাবেন, উনি অভিষেকজি যাবেন, ওনার গন্ডা গন্ডা যেসব মন্ত্রী আর শান্ত্রীরা আছেন তারা একটু অপেক্ষা করুন, আমরা একটু এলেই আমরা সব শুরু করবো, ধরপাকড় শুরু করবো, সবাই জেলেই ব্যবস্থা হবে সব। আর জেলের উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন জেলে ভরে দাও, তো সেটা আমরা ইচ্ছা আমরা পূরণ করবো আইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছেন যে চুনচুনকে দেখলে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসে বলে গিয়েছেন ব্রিগেডের ময়দানে যে এবারে চুনচুনকে দেখলে বিচার হোগা, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর সবকা বিচার ভি হোগা। তো দেখুন 15 বছর এরা এত লুট করেছে, এত অন্যায় বিচার করেছে, গণতান্ত্রিক যে মানুষের যে অধিকার সেটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ ছিলই না, হরণ করা হয়েছে। আমি নিজে যখন 21-এ নির্বাচন হলো, ভোটের দিন আমাকে বা রেজাল্টের পরে আমাকে শাসানো হয়েছে, বাড়ি বাইরে বেরোয়া। আমি একজন সিনিয়র সিটিজেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা ছেলেরা যেসব করে এরা মানে তৃণমূলের কার্যকর্তা, যে বড়োদেরকে ন্যূনতম যে সম্মান সেটা দিতে চায় না। ওদের কাছে সভ্যতা, নম্রতা আর এ ধরনের কোনো কিছু মূল্যই নেই। এটি একটি নীতিহীন আর নৈতিকতাহীন আর একটা রাজনৈতিক দল, যাদের কোনো দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানিং নেই, খালি যেমন তেমন করে রাজনীতিতে চেপে থাকা, চুরিচামারি করা। এটা কোনো একটা রাজনীতি দলের একটা ইয়ে হতে পারে না, ম্যানিফেস্টো হতে পারে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি একটি অখিল ভারতীয় দল, অল ইন্ডিয়া, এটা তাদের একটা পরিকল্পনা আছে। এর যে প্রতিষ্ঠাতা যারা ছিলেন, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, LK আডবাণী, মুরলী মনোহর যোশী আর সুন্দর সিং ভান্ডারী, এনারা ঠিক করেছিলেন যে আমরা একটা বিশেষ ধরনের রাজনীতি আমরা ভারতবর্ষে তৈরি করব, যেটা সেবার ভাব থাকবে। ওনারা প্রত্যেকে অবিবাহিত ছিলেন, আর যখন অবিবাহিত লোকরা যখন কাজ শুরু করে তখন তো তাদের ফ্যামিলি ব্যাপারে তো কোনো কিছু থাকে না। তো সেই জন্য এটা একটা সেবা ভাব নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের যে পার্টি ডিফারেন্স সেটা আমরা প্রমাণ করব। আর উনি এখন মানে আবল তাবল বকছেন, উনি বুঝে গেছেন যে ওনার আসন এখন 3 ডিজিট ক্রস করবে না। আমরা হয়তো 200 আসন পেতে পারি, আমরা সেই পর্যায়ে পৌঁছেছি। ধীরে ধীরে আরও কোনো 4-5 দিন বাকি আছে, আরও ওই 4-5 দিনে ঝড় উঠবে, আমাদের প্রচারের ঝড় উঠবে। আরও কেন্দ্রীয় স্তরে আমাদের রাজ্য স্তরের নেতারা ঘুরবেন। আমার তো এই 3 দিনে তো মোদিজির প্রোগ্রাম এসে গেছে, 19 তারিখ, আর 20 তারিখে যোগীজি আসছেন, 18 তারিখে আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের ধর্মেন্দ্র প্রধান আসছেন। তো এখন লাগাতার আমাদের এই প্রচারের ঝড় আরও উঠবে, সেটা আমার মনে হয় যে এবারে ওনাদের শিরে সংক্রান্তি। দাদা, আপনি তো পুরোদস্তুর বাঙালি, মানে আর বাঙালিদের নিয়ে একটা প্রবাদই আছে যে বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমরা একটু আগে দেখলাম যে আপনি নিজের হাতে মাছ ভাজলেন, সে মাছ খেলেনও, আপনি নিজের হাতে মাছ কিনে এনেছেন বাড়িতে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা সবসময় বলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে সবার আগে বাংলার যত মাছের দোকান আছে, মাংসের দোকান আছে, সেই সমস্ত কিছু বন্ধ করে দেবে। কি বলবেন? আমি যখন কলেজে পড়তাম সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি সঙ্গে যুক্ত হই। তো আমি একটা RSS-এর যে কার্যালয় ছিল, অফিস ছিল, সেখানে থাকতাম। তো রান্না করে খেতে হতো। তার আগে আমি রান্নাটা জানতাম না। তো আমি রান্না মোটামুটি একটু বেশ সাধারণভাবে রান্না আমি করতে পারি, ভালো রান্না করতে পারি। খেলে তুমি যে কখনো সময় এসো, আমি তোমার রান্না করে খাওয়াবো। ডাল ভাত, আলু ভাতে, মাছের ভাজা ঝোল দিয়ে খাওয়াবো।
তো খাই। আজকে অনেক দিন পরে যখন একটা বাজারে আমি ঘুরছিলাম প্রচারের সময় দেখলাম যে একটা টাটকা মাছ ছিল, রুই মাছ ছিল। আর রুই মাছ আমার খুব প্রিয় মাছ, এবারে মাছের মধ্যে ইলিশ আর রুই। ইলিশ পেলে তার ফার্স্ট চয়েস, দেন সেকেন্ড হচ্ছে রুই মাছ। তো টাটকা রুই মাছ দেখে লোভ সামলাতে পারলাম না, কারণ ছোটোবেলা থেকে আমার বাবা, আমি যখন ছোটো ছিলাম ক্লাস 6, 7, 8-এ পড়তাম, বাবা এই যে সামনে পুকুরটা আছে, পুকুরে রাত্রি 2টোর সময় আমাকে মাছ ধরতে নিয়ে যেতেন। আর সেই সময় আমরা ওই পরের দিনে যে রান্না বান্না মানে মাছের যে ব্যবস্থা, রাত্রি 2টো থেকে 3টের মধ্যে করে নিতাম আমরা। এটা প্রায় আমার রোজকারই আমাদের ইয়ে ছিল, মানে রুটিন ছিল প্রায় করে আসতে। তারপরে ওই সব প্রচুর মাছও পাওয়া যেত, আর আমি জালও ফেলতে পারি, আমি বড়শি দিয়ে মাছও ধরেছি। আর ছোটোবেলা থেকে গ্রাম্য পরিবেশে হয়েছি, মাছ খাওয়া আমাদের একটা মানে বাঙালির তো নিত্যদিনের একটা তো পদ ওটা একটু। আর এখন একটু কম হয়েছে বাইরে গিয়ে বলে, কিন্তু এটা তো পদ এখানে। সেই জন্য যখন প্রচারে ছিলাম মাছ দেখে মাছ কিনে ফেললাম। কিনে ফেলার মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় যে আমার যখন স্ত্রী বাড়িতে থাকেন না, কত বাইরে যান, সেদিন আমার খুব আনন্দ হয়, কারণ নিজে হাতে রান্না করে খেতে পারবো। নিজে হাতে রান্না করে খাওয়ার যে কী স্বাদ, কী যে একটা তৃপ্তি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আজকে আমি সেই এসে মাছটা নিয়ে এসে বললাম যে আমার যে কাজের যে ছেলেটা ছিল ধোয়া ধোয়া করলো, আমরা যে নিজে ভেজে তো খাওয়া দাওয়া করলাম, সেটা তোমরা তো দেখলে। ওটা এটা খুব ভালো, আমাকে ভালো লাগে। মাছের একটা ইলিশ মাছ আর রুই মাছের একটা আমার একটা কি বলবো কমজোরি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এত আপত্তিটা কেন? ভোট চুরি করতে পারবেন না, ক্যাপচার করতে পারবেন না। ওনার দল এবারে যে বুথ দখল করতো সংখ্যালঘুদের নিয়ে, এবারে সেগুড়ে বালি সেটা করতে পারবে না। সেজন্য তো কিছু না কিছু বক্তব্য রাখতে হবে। যেরকম হেরে গেলে ওই ইভিএমের দোষ, এবারে তো হারবেন নিশ্চয়ই, সেই জন্য একে দোষ দিচ্ছে, আপনি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কেন আসবে? কারণ গতবারে যে আমাদের ভোটের যে ব্যবধান ছিল, যেটা তৃণমূল থেকে বিজেপির 44 লক্ষ ছিল, আর তার মধ্যে 92 লক্ষ যে ভোট বাদ যায়, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার আর রোহিঙ্গা বাংলাদেশি ভোটার, এটা চিন্তার কারণ তো হবেই। তা সেটা উনি দোষারোপ তো কার উপর করবে? সেটা তার এসআইয়ের উপর করতে পারবেন না, কেন্দ্রীয় বাহিনীর উপর করছেন। 34 বছরের বাম দুর্গ পতন করে নতুন একটি দল যখন বাংলা এসেছিল, তখন অনেকেই বলেছিলেন এটা নতুনভাবে কোনো দল বাংলায় আসা অসম্ভব। তো অসম্ভব তো সম্ভব হয়েছে, পরিবর্তন তো হয়েছে, আবার পরিবর্তনের ডাক দিয়েছে পদ্মফুল শিবির। তৃণমূলের মাটি কতটা মানে শিকড় সমেত উপড়ে ফেলে পদ্মফুল বাংলাতে নিজের মাটি কামড়াতে পারবে, কি বলতে চান? কতটা আশাবাদী এ বিষয়? কি মনে হয় যে ধীরে ধীরে টেন্ডেন্সি যেটা, সেটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবে। সেটা উনি ওই পরিবার, আমরা তো শুনেছি যে উনি যে বাড়িতে থাকেন তার আশেপাশে প্রায় 35টি প্লট ওনারা নিয়ে নিয়েছেন। যেখানে থাকেন আমাদের অভিষেক ব্যানার্জি থাকেন, ওখানে লেডার লাগানো হয়েছে, আপনার ইলেকট্রিক্যাল যে আপনাকে এক্সক্লুডেটর লাগানো হয়েছে এগুলো বাড়ির মধ্যে। এটা সাধারণত কেউ লাগায় না, সবাই লিফট লাগায়, তো ওটা লাগিয়েছেন। এ ধরনের ব্যক্তিগতভাবে ওনারা যেটা অর্থ উপার্জন করেছেন, সেটা ওনার ঠিক হয়নি, এটা অসৎ উপায় হচ্ছে। কারণ তার আগের আপনি যদি কম্পেয়ার করেন আগের ওনাদের আর্থিক অবস্থার পরের আর্থিক অবস্থা, তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। আর এই সমস্ত ঘটনা কেন্দ্রীয় সরকারের কাছে, সব হোম ডিপার্টমেন্টের কাছে সব আছে, পরে পরে বিচার হবে। কিন্তু এবারে ভোটে উনি সত্যিকারে ভয় পেয়ে গেছেন। তৃণমূল আগামী দিনে ফিনিশ। তৃণমূল দিস ইজ দ্য লাস্ট টাইম অফ দিস ইলেকশন ইজ দ্য লাস্ট ইলেকশন অফ দ্য তৃণমূল অর্গানাইজেশন। আর তৃণমূল এরপরে আমার তো এবার সন্দেহ হচ্ছে উনি মমতাজি নিজে জিততে পারবেন কিনা। উনি যে ওই ভবানীপুরে দাঁড়িয়েছেন, আর শুভেন্দুদা তো চ্যালেঞ্জ জানিয়েছে যে ওখানেও হারাবো। গতবারে নন্দীগ্রামে হারিয়েছিলেন, আর সেখানে উনি গতবারে 15,000 ভোট না কত জিতেছিলেন। তো ওখানে 42 না 38 42 বারে তো এনআরএ ভোট বাদ গেছে, মানে ওই ভোটার তালিকাতে ভোটার বাদ গেছে। তো এবারে উনি হারছেন, আর উনি বোধহয় এবার বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। সেই জন্য তৃণমূল আর থাকবে না। তৃণমূল একটি দলীয় একক ব্যক্তি দলীয় দল, একটা তার অস্তিত্ব থাকবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? ভেরি ডার্ক। শি উইল বি ইন জেল or she will be become a mat.